বিয়ের ৪ বছর পর এই প্রথম ঈদ উপলক্ষে শ্বশুর বাড়ি যাচ্ছি। সবার জন্য নতুন কাপড়, মিষ্টি সহ আরও কি কি যেন নিয়েছি, নাম জানি না। বউটা বেশ পরিপাটি করে সেজে এসে আমাকে বলল, তুমি রেডি হওনি যে এখনো? আমি শরীরে জড়ানো পাঞ্জাবিটা দেখিয়ে বললাম, এইটাই বা মন্দ কি? সে কপাল কুঁচকালো। তারপর কিছু একটা বলতে গিয়েও ফিরে গিয়ে আলমারি থেকে একটা পাঞ্জাবি বের করে এনে সামনে ধরে বলল, এটা পরো, এটাতে তোমাকে খুব সুন্দর লাগে। খানিকক্ষণ চুপ থাকার পর বললাম, ওটা তো 5 বছর আগের, আর গায়েরটা তো এবার ঈদে নিয়েছি। সদ্য মোড়ানো প্যাকেট থেকে খুলে নামাজ পড়ে এসেছি শুধু। তাহলে ফেলে দেই এইটা। আমি হাত থেকে কেড়ে নিয়ে বললাম, না না, ফেলবা কেন? এই পাঞ্জাবিটার সুতোয় সুতোয় আমাদের ভালোবাসা জড়িয়ে আছে। মনে আছে 5 বছর আগে ঠিক এই ঈদ উপলক্ষে পাঞ্জাবিটা দিয়েছিলে আমাকে? তাও আবার আমার শ্বশুর মশাইয়ের পকেট থেকে টাকা চুরি করে। সুমি চোখ দুটো গোল গোল বানিয়ে চেয়ে থেকে বলল, তোমার এখনও মনে আছে? সেদিন একটুর জন্য ধরা পড়া থেকে বেঁচে গিয়েছিলাম। আচ্ছা তাও, ওইটাই পড়ছি। পাঞ্জাবিটা পূর্ণ হতে পারে, কিন্তু অনুভূতিটা আজও এই একই রকম। মনে হচ্ছে আজকেও সুমিকে নিয়ে সবার চোখে ফাঁকি দিয়ে বাহিরে ঘুরতে যাচ্ছি সেদিনের মতো। তবে আজকে আমাদের সাথে আরও একজন যোগ হয়েছে, আমাদের মেয়ে। 3 জনের রেডি হয়ে রওনা দিলাম। মনের ভেতরে কেমন জানি ভয় ভয় লাগছে। হাজার হলেও জীবনে প্রথমবার শ্বশুর বাড়ি যাচ্ছি। তবে বেশি ভয় লাগছে শ্বশুরবাড়ির মানুষগুলোর সাথে প্রথমবারের মতো সম্মুখীন হব এটা ভেবে। বিশেষ করে শ্বশুরের, তিনি কি আমাকে মেনে নিবে, নাকি প্রথম দিনের মতোই রেগে মেগে রুদ্র মূর্তি হয়ে বলবে, কেন এসেছো, বেরিয়ে যাও এখান থেকে। বিকেলে শ্বশুরবাড়ি গিয়ে পৌঁছালাম। বেরোনোর আগে ঠিক যতটা আতঙ্কে ছিলাম, এখন ঠিক ততটাই খুশি লাগছে। শ্বশুরবাড়ির সবাই বাড়ির ফটকে দাঁড়িয়ে অপেক্ষা করছে আমাদের জন্য। সবাই যেন আমাদের আসার পথ চেয়ে চাতক পাখির মতো চেয়ে দাঁড়িয়েছিল এতক্ষণ। সুমি রিকশা থেকে নেমে ছুটে গিয়ে দাদি শাশুড়িকে জড়িয়ে ধরল। তারপর সে কি কান্না! অথচ কয়েক মিনিট আগেও আমার সাথে হেসে হেসে কথা বলছিল। হয়তো আপন মানুষগুলোর স্পর্শগুলো একটু অন্যরকম হয়, ধরতেই শরীরের মাঝে এক ভিন্ন অনুভূতির জন্ম নেয়। সবাইকে দেখলেও শ্বশুর মশাইকে দেখতে পেলাম না। মনের মাঝে ভয়টা আরও চড়াও হয়ে উঠল। হয়তো তিনি এখনও আমাকে মন থেকে মেনে নিতে পারেননি। না পারারই কথা, তার আদরের মেয়েটাকে যে তার অমতে আমার ঘরে নিয়ে গিয়েছি। তবে আমার শাশুড়ি মহা খুশি। বাড়ির বড় জামাই বলে কথা, যথেষ্ট সাদরে আমাকে ভেতরে নেওয়া হলো। ছোট ছোট শ্যালক শিলিকা এসে ধরলেও তাদের ঈদের সালামি দিলাম। সবাই খুব খুশি। তারপর ধরাধরি করে আমাকে একটা রুমে নিয়ে গেল। ঘরটা বেশ অগোছালো। বিছানার চাদরে ধুলা জমে আছে। জিনিসপত্রের উপরে মার্কসের জাল আর ধুলোর মোটা স্তূপ। দেওয়ালের গায়ে বেশ কয়েকটা আমার স্ত্রীর ছবি ঝুলছে। ছোট থেকে শুরু করে আমার সাথে যাওয়ার আগ পর্যন্ত বয়সের ছবিগুলো সব ধুলোমাখা ফ্রেমে আবদ্ধ। রুমটা দেখে বুঝতে বাকি রইল না এই ঘরের রুদ্রে রুদ্রে আমার স্ত্রীর শৈশবের স্মৃতি জড়িয়ে আছে। হাত ধরে থাকা এক শ্যালক বলে উঠল, ভাইয়া, এই রুমটা সুমি আপুর। শুনে মনটা খারাপ হয়ে গেল। যে মানুষটা একটা সময় গোটা একটা বাড়ির প্রাণ ছিল, আজ কালের বিবর্তনে সেই মানুষের ঘরটায় নিষ্প্রাণ হয়ে প্রহর গুনছে। হয়তো মানুষটা এই বাড়ি থেকে চলে যাওয়ার পর থেকে এই ঘরটাকেও তার মতো অন্য চোখে দেখেছে সবাই। এইসব ভাবতে ভাবতে পেছন থেকে একজন ডেকে উঠল, বাবা, এই ঘরে কি করছো? চলো ওইদিকে চলো। এই মুন্না, এইখানে কেন নিয়ে এসেছিস? চলো বাবা, ওই দিকে চলো। ভদ্রমহিলা সুমির ছোট কাকি। আমি মৃদু হেসে রুম থেকে বেরিয়ে গেলাম। তিনি আবার বললেন, মন খারাপ করো না বাবা। আসলে সুমি সেদিন ওভাবে চলে যাওয়ার পর বাড়ির সবাই ভীষণ কষ্ট পেয়েছিল। হয়তো অন্য কেউ গেলে এতটা কষ্ট লাগতো না, কারণ সুমিকে নিয়ে সবারই অনেক জল্পনা কল্পনা ছিল। বংশের বড় মেয়ে কি না, তাই। সে যাই হোক, মেয়েটার নিজের পছন্দ আছে। আর ওর চোখ মুখ দেখে যতটা বুঝেছি, হয়তো আমরা নিজেরাও শখানেক ছেলে দেখে বিয়ে দিলেও অতটা সুখী হতো না।
কথাগুলো বলতে বলতে অন্য আরেকটা রুমের সামনে গিয়ে বলল, এই রুমটা তোমাদের, তোমরা এই রুমেই থাকবে। আমি মৃদু হেসে বললাম, আপনাদের যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমরা ওই রুমেই থাকতে চাই যেখানে বিয়ের আগে আপনাদের মেয়ে থাকতো। কিন্তু ওটা তো মেলা দিন ধরে বন্ধ হয়ে পড়েছিল, ধুলো ময়লায় ভরে গিয়েছে। সমস্যা নাই, আমি আর আপনাদের মেয়ে দুজনে মিলে পরিষ্কার করলে বেশি সময় লাগবে না। ছোট্ট কাকি আর কথা বাড়ালেন না, আমাকে নিয়ে সবার সামনে গেলেন। এক এক করে সবার সাথে পরিচয় হলেও শ্বশুর মশাইয়ের সাথে এখনো পর্যন্ত দেখা বা কথা বিনিময় হয়নি। হয়তো তার অভিমান এখনো শেষ হয়নি। বাবারা হয়তো এমনই হয়, সব কিছু মুখ ফুটে না বলতে বলতে ভেতরের অভিমানের পাহাড় বানিয়ে ফেলে। এই প্রথমবার শ্বশুর বাড়ি এসেছি, খালি হাতে আসলে হয়? সবার জন্যই কম বেশি কেনাকাটা করে এনেছি। এক এক করে সেগুলো সবাইকে দিলাম। সবাই বেশ খুশি। তবে শ্বশুরের জন্য আনা কাপড়টা এখনও ব্যাগের ভেতরেই আছে, কেউ ধরার সাহস করেনি, আর আমাকেও যেতে দেওয়া হয়নি। এমনকি সুমিকে কয়েকবার বলাতেও সেও বারণ করেছে, বলেছে পরে দিতে। তাই আমিও আর জোরাজুরি করিনি। রাতে খাবার খাওয়ার সময়ও বাবাকে দেখতে পেলাম না। হয়তো তিনি রাত করে খান। খাবার খেয়ে আমি, সুমি আর আমাদের মেয়ে রুমে বসে আছি। কয়েক ঘন্টা ধরে দুজন মিলে পরিষ্কার করার পর এতদিন ধরে নিষ্প্রাণ হয়ে পড়ে থাকা জরাজীর্ণ রুমটাতে আবার যেন নতুন করে প্রাণের সঞ্চার ঘটেছে। কি হে ছোকরা, আসবো? দোরগোড়ায় দাঁড়িয়ে থাকা বয়স্ক নারী কণ্ঠ শুনে তাকালাম। দু হাত দিয়ে হাট করে দরজা খুলে দাঁড়িয়ে আছেন এবারই বয়োজ্যেষ্ঠ প্রবীণ মানুষটা, সুমির দাদি। আমি উঠে গিয়ে তার হাতটা ধরে বললাম, আপনার আসতে আবার অনুমতি লাগে? আসুন। নিয়ে এসে বিছানার উপর বসিয়ে পাশে বসালাম। দাদি খানিকক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে বলল, তোমার থুতনির নিচের গর্তটা সুমির দাদুরও ছিল। তাহলে হয়তো দাদু আমার ভেতরে প্রবেশ করেই আবার নতুন করে এ বাড়িতে ঢুকেছে। কথাটা বলে তিনজনে হেসে উঠলাম। দাদি আমাদের তিনজনকে একসাথে করিয়ে আমার মেয়ের মাথায় হাত রেখে বলল, হয়তো এই মানুষটাই পারে বড় খোকার জমে থাকা অভিমানের পাহাড়টাকে ভাঙতে। রাতে তিনজনে শুয়ে আছি। আসার পর থেকে সুমির সাথেও তেমন কথা হয়নি। বহুদিন পর আপন মানুষগুলোকে কাছে পেয়েছে কি না। নীরবতা ভেঙে সুমি বলল, কেমন লাগছে আমাদের বাড়িটা? আমি পাশ ফিরে তাকিয়ে বললাম, ভালোই। তোমার কি মন খারাপ? আমি মৃদু হেসে বললাম, না, তবে ভাবছি তোমার বাবার মুখোমুখি হওয়ার সাহসটা আদৌ আমার হবে কি না। সুমি আমার হাতটা তার হাতে রেখে বলল, আমি জানি তুমি পারবে। এই কয়েক ঘন্টার ভেতরে সবার মন জয় করে নিতে পারলে বাবার মনও জয় করে নিতে পারবে। দেখা যাক। পাশে রাখা হাত ঘড়িটাই টিকটিক করছে। পাশ ফিরে একটাবার ঘড়িটাতে তাকিয়ে সময়টা দেখে নিলাম। রাত 12টা। স্ত্রী আর মেয়ে দুজনেই ঘুমাচ্ছে। আমি বারবার এপাশ ওপাশ করছি। মনের ভিতরটা কেন জানি ছটফট করছে। হয়তো একজনের সাথে এখনো পর্যন্ত দেখা বা কথা না হওয়ার ব্যাকুলতায়। বিছানা ছেড়ে উঠে বসতেই দেখলাম জানালার ওপাশ থেকে একজোড়া চোখ সরে গেল। দ্রুত পায়ে রুম থেকে বেরিয়ে যেতে দেখলাম বাবা দ্রুত পায়ে চলে যাচ্ছেন। পিছু ডাক দেওয়ার সাহস হলো না। মানুষটা হয়তো দিনের আলোতে সবার সামনে অভিমান লুকানোর অভিনয় করে গেলেও রাতের আধারে পিত্তস্নেহ নামক অদৃশ্য শক্তি তাকে আর আটকে রাখতে পারেনি। আজ 2 দিন হতে চলল শ্বশুর বাড়ি এসেছি। এখন পর্যন্ত কয়েকবারের মতো শ্বশুরের মুখোমুখি হয়েছে, কিন্তু কিছু বলবার মতো দুঃসাহস হয়নি। একবার সাহস জমিয়ে কদম বুঝি করতে গেলে সিনেমার বাবাদের মতো তিক্ত আর ঘৃণা মিশ্রিত কয়েকটা বাণী শুনিয়ে ছেড়ে দিয়েছেন। আগামীকাল সকালে চলে যেতে হবে। অফিস থেকে 4 দিনের ছুটি পেয়েছিলাম, কালই শেষ। কিন্তু আফসোস, সবার মন জয় করতে পারলেও শ্রদ্ধার উপরে থাকা মানুষটার সাথে দুদণ্ড বসে কথা বলার সুযোগ পেলাম না। মন খারাপ করে রাতে ব্যালকনিতে দাঁড়িয়ে আছি। এমন সময় খুক খুক করে কেউ একজন কাশি দিয়ে উঠল। আচমকা কাশির শব্দ শুনে খানিকটা ভয় পেয়ে গিয়ে সেদিকে তাকালাম। দেখি বাবা দাঁড়িয়ে আছেন, তবে এখন তার চোখ মুখে সেই শক্ত ভাবটা আর নেই। আমার দিকে ধরে আসা পায়ে এগিয়ে এসে চোয়াল শক্ত করে বলল, শুনলাম আগামীকাল চলে যাচ্ছ? আমি থতমত খেয়ে জবাব দিলাম, জি।
দুদিন থাকবার জন্য কেন এসেছো? কিছু বুঝে উঠবার আগে আরও কাছে এসে দাঁড়ালেন তিনি। তারপর চোখের দিকে তাকিয়ে আবার বললেন, একজন বাবার বুক থেকে তার মেয়েকে ছিনিয়ে নিয়েও শান্তি হয়নি তোমার? এত বছর পর পুরনো ক্ষতটায় দুদিন থাকার নামে আবার বিষ ঢেলে দিতে এসেছো? একজন বাবার বুক থেকে তার মেয়েকে কেড়ে নিলে ঠিক কী পরিমাণ কষ্ট আর ঘৃণার জন্ম নেয় তুমি জানো? না জানলেও জেনে যাবে যেদিন তোমার মেয়ে তোমাদেরকে না বলে চলে যাবে। মেয়েটার আগমনে আমি প্রথমবার বাবা হওয়ার সুখ অনুভব করেছিলাম। একবার সুমির যখন 2 বছর বয়স, তখন একটা রোগ হয়েছিল। আমি আর সালমা দুজন মিলে টানা একটা সপ্তাহ ছটফট করেছিলাম। ওই একটা সপ্তাহ যেন জীবন থেকে কেউ আমার সমস্ত সুখ ছিনিয়ে নিয়েছিল। আর সেই মেয়েটা যখন কাউকে না বলে একজনের হাত ধরে চলে গেল, তখন কী পরিমাণ কষ্ট লাগতে পারে তা অনুভব করার মতো মস্তিষ্ক তোমাদের আছে? তোমরা তো শুধু নিজেদেরটাই হাসিল করতে শিখেছ। তোমরা কিভাবে বুঝবে? আমি নির্বাক হয়ে সামনে দাঁড়িয়ে থাকা মানুষটার কথাগুলো শুনে যাচ্ছি। তিনি আবার বলা শুরু করলেন, তুমি কি ভাবছো আমি তোমাদের দিকে নজর রাখিনি? বিয়ের পর থেকে আজ অবধি তোমরা কোথায় গিয়েছো, কি করেছো, সব কিছুর নজর রেখেছি আমি। যে মানুষটা মেয়ের সামান্য কানফুটো করার কান্না সহ্য করতে না পেরে ডাক্তারকে কথা শোনাতেও ছাড় দেয় না, সে আমি চারটা বছর তাকে ছেড়ে আছি ভাবলে কি করে? এবার বললাম, বাবা, আমি আপনার চোখের পানি ঝরিয়ে আপনার মেয়েকে নিয়ে গেলেও কখনো আপনার মেয়ের চোখ দিয়ে এক ফোঁটা পানিও ঝরতে দেয়নি, জানি। আর সেই জন্যই তুমি এখনও সশরীরে দাঁড়িয়ে আছো আমার সামনে। আমাকে মাফ করে দেওয়া যায় না বাবা? আমি মানছি আমি ক্ষমার অযোগ্য। অন্তত আমাদের মেয়েটার কথা ভেবে। আমি হয়তো জন্মের আগেই বাবাকে হারিয়েছি, আর আয়া তো জন্মের পর থেকে কখনো ওর দাদুর আদরটা পায়নি। আমি চাই না মেয়েটা নানুর আদর থেকেও বঞ্চিত হোক। আমাকে একটু আগে কি বলে ডাকলে তুমি? উত্তর দিতে গিয়ে কয়েকটা ঢোক গিললাম, তারপর বললাম বাবা। তাহলে কেন বললে তোমার বাবা নেই? চারটা বছর নিজেকে সবার থেকে তোমাদেরকে লুকিয়ে রাখতে রাখতে বড্ড ক্লান্ত হয়ে পড়েছি। এবার একটু স্বস্তি পেতে চাই। নানু ভাইয়ের ছোট ছোট হাত দুটো ধরে সারা বাড়ি ঘুরে বেড়াতে চাই। আমার পিঠে চাপিয়ে নানু ভাইয়ের ঘোড়া হতে চাই। কি দেবেন আমার নাতনিকে? ধরে আসা গলায় বললাম, হ্যাঁ দেব। বাবা আর বেশি কিছু বললেন না, শুধু বললেন অফিসে ফোন করে আরও 1 সপ্তাহের জন্য ছুটি বাড়িয়ে নাও। তারপর প্রস্থান নিলেন। আমি অশ্রুসিক্ত চোখে আকাশের দিকে তাকিয়ে মৃদু হাসলাম। তারপর মোবাইলটা বার করে বসকে মেসেজ লিখে পাঠালাম, দীর্ঘ 30 বছর পর বাবাকে কাছে পেয়েছি। এই অসীম আনন্দ আমার 4 দিনে পূরণ হবার নয়, আরও 7 দিন লাগবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।